আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন আমি অভিষেক রয়েছে প্রদর্শিত। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখনো পর্যন্ত তার গুটি কয়েক সদস্য নিয়ে পড়ে রয়েছেন, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে যারা ছেড়ে গিয়েছেন তারা কি সঠিকভাবেই ছেড়ে গিয়েছেন, অর্থাৎ আমরা পশ্চিমবঙ্গের কথা বলছি না, যারা এনসিপিআই নামক দলটার সঙ্গে একদম যুক্ত হয়েছেন তারা কি আলটিমেটলি সেখানেই থাকবেন, এনডিএ কেই সমর্থন করবেন? এই প্রশ্নটা এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে। তার কারণ একটা খুব গুরুত্বপূর্ণ খবর উঠে এসেছে যে যারা বিদ্রোহী সাংসদ তারা কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন এই মুহূর্তে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সক্রিয় রাজনীতি থেকে যদি তিনি সরিয়ে দেন তাহলে আবারও তাদের ঘর বাপসি হতে পারে। ঘর বাপসি কেন বলছি, তারা নতুন একটা পার্টিতে যোগদান করেছেন যেটা ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া, সেই হিসেবে পরিচিত। তবে সহজ কি অতটা খেলাটা? তাহলে কি কোথাও গিয়ে অমিত শাহের সম্পূর্ণ প্ল্যানটা বানচাল হয়ে যাচ্ছে? এই বিষয়গুলো হয়তো কাজ করছে এখানে, এই প্রশ্নগুলো। কিন্তু তার মধ্যেই আপনাদের বলবো যে সরাসরি সুদীপ বন্দ্যোপাধ্যায় যখন গিয়ে অমিত শাহের সঙ্গে রিসেন্টলি পরশুদিন দেখা করেছিলেন, তখনই কিন্তু সরাসরি আমরা দেখতে পেয়েছি অন্ধ্রপ্রদেশ থেকে চন্দ্রবাবু নাইডু তার একটা প্রতিনিধি দল অমিত শাহের সঙ্গে দেখা করতে তিনি পাঠিয়ে দিয়েছিলেন, এবং কোথাও গিয়ে সেটাকে নিয়েই গতকাল একদম সরাসরি প্রায় মাঝরাত পর্যন্ত নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রীর একদম বাড়িতে মিটিং হয়, এবং সেখানে কিন্তু ছিলেন তাবড়ো তাবড়ো নেতারা। অর্থাৎ কোথাও গিয়ে একদম এই মুহূর্তে কিন্তু সরকারের যে মন্ত্রিমণ্ডলের বিস্তার, সেই মন্ত্রিমণ্ডলের বিস্তারটা নিয়েই বড় সড়ো একটা জল্পনা চলছে। এবং মন্ত্রিমণ্ডলের বিস্তার যদি হয় এবং তাতে যদি সুদীপ বন্দ্যোপাধ্যায় কিংবা কাকলি ঘোষ এই দুজনের নাম শোনা যাচ্ছে, তাদেরকে মন্ত্রিত্ব দেওয়া হয়, কেন্দ্রীয় মন্ত্রিত্ব, তাহলে অবশ্যই চন্দ্রবাবু নাইডু যে খুব একটা বসে থাকবেন না সেটা কিন্তু তিনি জানান দিয়ে গিয়েছেন। এবং তাতেই একটা বড় সড়ো প্রেক্ষাপট কিন্তু তৈরি করতে হয়েছে বিজেপির অভ্যন্তরেই, যে তারা কাকে কাকে কোন কোন মন্ত্রীপদটা ডিস্ট্রিবিউট করবেন সামনের মন্ত্রিমণ্ডলের যে বিস্তার কিংবা ক্যাবিনেটের যে এক্সটেনশন রয়েছে সেখানে। সম্পূর্ণটা এই মুহূর্তে বেশ খানিকটা চাপের পরিস্থিতি। আপনারা হয়তো ওপর দেখছেন যে একদম সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, একদম তার সঙ্গে প্রকাশ চিক বড়াইক তিনিও চলে গিয়েছেন, এবং তার পরবর্তীতে কোয়েল মল্লিক ইতিমধ্যেই তিনি রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন, ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক করেছেন, সেগুলো আপনারা দেখছেন ওপর। কিন্তু আদপে একদম বিল যদি পাস করাতে হয় এবং অবশ্যই সামগ্রিকটা যদি মনসুন সেশনে করাতে হয়, তাহলে কিন্তু লোকসভাতে 360 সংখ্যাটা ছুতেই হবে। সেটার জায়গায় কিন্তু কোথাও দাঁড়িয়ে নেই এই মুহূর্তে অমিত শাহ। সেটা কিন্তু চর্চা চলছে, কিন্তু তার মধ্যেই যাদেরকে অলরেডি নেওয়া হয়েছে তারা শেষ পর্যন্ত থাকবেন তো? অর্থাৎ যারা এনডিএ কে সমর্থন করলেন তারা শেষ পর্যন্ত এনডিএ তে সমর্থনটা করে তাদের রাখবেন তো? এই প্রশ্নের মুহূর্তে ঘুরপাক খাচ্ছে। সমস্তটা বিস্তারিত ব্যাখ্যা করে বলবো। আপনারা অবশ্যই যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আপনাদেরকে জানাই এই মুহূর্তে যে এনসিপিআই হঠাৎ করে একটা পার্টি, এবং সেটা তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর আমরা দেখতে পেলাম, এবং সেই পার্টিতে সবাই গিয়ে যুক্ত হলেন, এবং সেই যুক্ত হওয়াটাও ভূপেন্দ্র যাদবের বাড়িতে হলো, এবং অবশ্যই দিল্লির বাড়িতে হলো। আমাদের মনে আছে যে 8ই জুন যখন একদম ইন্ডিয়া অ্যালায়েন্সের বৈঠক হচ্ছে, ঠিক তখনই একই দিনে একই সময়ে 20 জন এমপি তারা বৈঠক করছেন ভূপেন্দ্র যাদবের বাড়িতে। প্রাথমিক খবর উঠে এসেছিল যে একদম 14 জন মতন বৈঠকটা করেছেন, কিন্তু তার পরবর্তীতে একে একে তারা প্রত্যেকেই নাকি সই করেন এবং সরাসরি 20 জন তাতে যুক্ত হন। কিন্তু সেই জায়গাটা শেষ পর্যন্ত রক্ষিত হবে তো? যেই এই 21শে জুলাই আসছে তখনই একদম সরাসরি খবর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, যে খবর বেরিয়ে এসেছে যে তারা আসতে চাইছেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাদের যে ক্ষোভ, সেটা থেকেই তারা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি সক্রিয় রাজনীতি থেকে বের করে দেওয়া হয় সম্পূর্ণভাবে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজটা করতে পারেন, তাহলে তারা আবারও দলে ফিরতে রাজি আছেন। এই কথা যখনই আমরা শুনতে পেয়েছি তখন আবার আপনারা দেখুন আমার উজালা সেখানে একটি খবর ছাপা হয়েছে যে আগামী 21শে জুলাইয়ের যে পোস্টার ছাপানো হচ্ছে কালীঘাট তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে, তাতে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকছে
না, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকছে। সুতরাং কোথাও গিয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন, এই নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করার সময় পাবো। কিন্তু এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, মাঝরাত পর্যন্ত কেন দেশের প্রধানমন্ত্রীর বাড়িতে বৈঠক হচ্ছে এবং সেই বৈঠকে শুধুমাত্র এনডিএর কেউ থাকছে না, শুধুমাত্র বিজেপির সদস্যরা থাকছেন এবং খুব গোনাগুনতি কিছু সদস্য থাকছেন। সেখানে নীতিন নবীনের উপস্থিতি গুরুত্বপূর্ণ ছিল এবং অবশ্যই যেটা কিন্তু এই মুহূর্তে সাংগঠনিকভাবে নীতিন নবীন সম্পূর্ণটা কন্ট্রোল করতে চাইছেন, তেমন বিভিন্ন ইঙ্গিত উঠে আসছে এবং নীতিন নবীনের কথা ছাড়া এই মুহূর্তে বিশেষ কিছু হচ্ছে না। নীতিন নবীন অলরেডি উত্তরপ্রদেশে দাঁড়িয়ে যে কথাটা বলেছেন সেটা সরাসরি কোথাও গিয়ে গুজরাট লবি কিংবা অমিত শাহকে চ্যালেঞ্জ করা, কারণ তিনি বলেছেন এর পরের যে সময়টা আসছে ভারতবর্ষে সেটা মোदी এবং যোগীর সময়কাল আসছে। अब ये समय नरेंद्र मोदी और योगी आदित्यनाथ का है, इसको कोई बांट नहीं सकता। इस बात का विश्वास मेरे कार्यकर्ताओं पर है। मुझे কোথাও গিয়ে অমিত শাহকে সম্পূর্ণ উচ্ছ রেখেছেন, তিনি ইগনোর করেছেন। সেই জায়গা থেকে তার উপস্থিতি অবশ্যই গুরুত্বপূর্ণ এই মিটিং এ। তো এই যে মিটিংটা, এই মিটিংটার কিন্তু নীতিন নবীনের একটা আলাদা প্রেজেন্স ছিল এবং তার পক্ষ থেকে কিন্তু গুরুত্বপূর্ণভাবে যেটা বলা হয়েছে, যেটা সূত্রের খবর একদম বেরিয়ে আসছে, যে নীতিন গাডকারি এবং অবশ্যই রাজনাথ সিং এই দুজন মন্ত্রীকে সরিয়ে তাদের জায়গায় অন্য এই শরিক দল থেকে কাউকে করা হতে পারে তেমন একটা প্রেক্ষিত পর্যন্ত তৈরি হয়েছিল, কিন্তু সেটা কোনো মতেই নীতিন নবীন মেনে নিচ্ছেন না। তার কারণটা আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এই নীতিন গাডকারি তার সঙ্গে আরএসএস এর যে সম্পর্কটা, সেই সম্পর্কটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ একটা জায়গায়। যতই নীতিন গাডকারি এই মুহূর্তে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকুন না কেন ইথানল নিয়ে, কিন্তু অবশ্যই তাকে সাপোর্ট করছেন নীতিন নবীন সাংগঠনিকভাবে। সেই খবরটা যেমন উঠে আসছে ঠিক তেমন ভাবেই সুদীপ বন্দ্যোপাধ্যায় যখন দেখা করেছেন গিয়ে একদম সরাসরি অমিত শাহের সঙ্গে, তার একটা মন্ত্রিত্ব চাই সেই শর্তেই তিনি নাকি এনসিপিআই তে গিয়েছিলেন, এরকম খবর ঘুরে বেড়াচ্ছিল। তো সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় দেখা করবার পরেই একদম সরাসরি প্রতিনিধি দল দিল্লিতে পাঠিয়ে দিলেন কে, চন্দ্রবাবু নাইডু। যে চন্দ্রবাবু নাইডু একদম 2024 সালের আগে থেকেই একদম মোদী সরকারকে সাপোর্ট করেছিল, সেই চন্দ্রবাবু নাইডু তার প্রতিনিধি দল পাঠিয়ে দিলেন। এবং এটার ইঙ্গিত খুব স্পষ্ট, এটার ইঙ্গিত একটাই যে তার কেন্দ্রীয় মন্ত্রিত্ব চাই। কেন্দ্রীয় মন্ত্রিত্ব এই মুহূর্তে যদি সুদীপ বন্দ্যোপাধ্যায় বা কাকলি ঘোষ তাদের মতন ব্যক্তিত্বরা পান, তাহলে অবশ্যই তারও মন্ত্রিত্ব চাই। এবং অবশ্যই যেটা শোনা যাচ্ছে যে একদম মহারাষ্ট্রের যে উদ্ধব ঠাকরে, তার দল ভেঙে যে 6 জন গিয়েছেন তার মধ্যেও নাকি একজনকে কেন্দ্রীয় পূর্ণাঙ্গ মন্ত্রিত্ব দেওয়া হতে পারে। তো সেই জায়গা থেকেই এই কথাবার্তাগুলো যখন ঘোরাফেরা করছে যে সবে যারা সাপোর্ট করতে এলো তারা কেন্দ্রীয় মন্ত্রিত্ব পাবে বা তাদের প্রতিনিধিরা কেন্দ্রীয় মন্ত্রিত্ব পাবে, অন্ধ্রপ্রদেশ থেকে টিডিপি পার্টির নেতা চন্দ্রবাবু নাইডু সেই জায়গাটা ছেড়ে দেবেন। কেন, তার তো দাবি আরো বেশি সরকার তৈরি করতে এবং সেই সরকারকে টিকিয়ে রাখতে। তিনি 2 বছর ধরে যে কোনো ইস্যুতে সমর্থন করেছেন। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সংক্রান্ত বিষয়ে তার একদম ভোট ব্যাংকে ধাক্কা লাগবে জেনেও তিনি সমর্থন করেছেন। আমরা দেখতে পেয়েছি পরবর্তীতে অপারেশন সিন্দুরের বিষয়ে তার ভোট ব্যাংকে ধাক্কা লাগবে, তিনিও তিনি সমর্থন করেছেন। এসআইআর সংক্রান্ত বিষয়ে তার প্রবল আপত্তি ছিল, কিন্তু তবুও তিনি সমর্থন করেছেন। কিন্তু সেই জায়গা থেকে এই মুহূর্তে যদি সুদীপ বন্দ্যোপাধ্যায়, যারা বারংবার একদম ওয়েলে নেমে প্রতিবাদ করতেন, কাকলি ঘোষ ওয়েলে নেমে মোদী সরকারের প্রতিবাদ করতেন, সমালোচনা করতেন, তারা যদি সরাসরি একদম কেন্দ্রীয় মন্ত্রিত্ব পান, তাহলে কেন অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু পাবেন না? তার যুক্তি এটাই। এই মুহূর্তে আপনাদের সামনে পুরোটা রাখলাম, যা যা খবর বেরিয়ে আসছে, অনেকগুলো ভিডিওর একসাথে আমরা একটা নির্যাস তৈরি করে ভিডিওটা তৈরি করলাম। অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে ভগ্ন অবস্থা, সম্পূর্ণ এই মুহূর্তে ক্ষতবিক্ষত অবস্থা তৃণমূল কংগ্রেসে, প্রতি মুহূর্তে তাদের একটার পর একটা উইকেট পড়ছে এবং একদম সরাসরি সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসে কি আবার ঘর ভাবছি হতে পারে নাকি, সেটা শুধুই অলিক কল্পনা, আমরা জানি না। এই ধরনের খবর ঘুরে বেড়াচ্ছে, তাই সেটা প্রেজেন্ট করা আপনাদের সামনে আমাদের দায়িত্ব। এবং অবশ্যই সেই জায়গা থেকেই এই মুহূর্তে একদম সারা ভারতবর্ষের যে কেন্দ্রীয় রাজনীতি, সেখানে কিন্তু একটা বড়সড় ধাক্কা খাচ্ছে ভারতীয় জনতা পার্টি এবং অবশ্যই অমিত শাহ। তার কারণ তার যে প্ল্যানটা ছিল মনসুন সেশনের আগে 360-এ পৌঁছে যাওয়া, সেই জায়গাটা কিন্তু কোনো মতেই তিনি একদম পৌঁছাতে পারছেন না। তার কারণ
যে তৃতীয় পার্টিটা তৃণমূল কংগ্রেস এবং উদ্ধব ঠাকরে পার্টির পর মহারাষ্ট্রের এনসিপি পার্টি, শরদ পাওয়ারের পার্টি, তারা কিন্তু সম্পূর্ণ না করে দিয়েছে যে তারা এনডিএ তে এই মুহূর্তে সামিল হচ্ছে না। সম্পূর্ণ রাখলাম আপনাদের সামনে, আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। আপনি যাকে ভোট দিয়েছিলেন, যে কারণে ভোট দিয়েছিলেন, যা বলে আপনার প্রার্থী ভোট চেয়েছিল, যে দলের হয়ে চেয়েছিল, যে প্রতীক চিহ্নে ভোট দিয়েছিলেন, সেগুলো একেবারে ফালতু, মূল্যহীন। বিশ্বের সর্ববৃহত্তম গণতন্ত্রের মহোৎসব নির্বাচন আজ এক তামাশা ছাড়া কিছুই নয়। একটা ইডি হানা, একটা ইডির নোটিশ, একটা পদের লোভ, একটা রক্ষা কবচ, সে সব মূল্যবোধকে খাসির মতো জবাই করে বা ঝটকায় কেটে বিরিয়ানি করে খেয়ে ফেলছে। আপনার চোখের সামনে আপনার গণতন্ত্র চলে যাচ্ছে কোমায় বা হাইবারনেশনে, শীত ঘুমে। গণতন্ত্র মানে কি? গণতন্ত্র মানে হলো এক শুধরে নেবার রক্ষা কবচ। আপনাকে 5 বছরের জন্য নির্বাচিত করে পাঠিয়েছি, আপনি কাজ না করলে অন্য কাউকে দিয়ে সে কাজ করাবো, সেই দায়িত্ব দেব, এই তো শুধরে নেওয়া, কারেকশন মেজার, যেটা অটোক্রেসিতে, ডিক্টেটরশিপে থাকে না। অর্থাৎ তাকে আমি সরাতে পারি না, এখানে আমি সরাতে পারি, শুধরে দিতে পারি। কিন্তু এখন যা হচ্ছে তাতে নির্বাচনের ভূমিকাটা ঠিক কোথায়? আসুন আজ গণতন্ত্র নিয়ে একটু খেলা করা যাক, থরি আসুন আজ গণতন্ত্র নিয়ে একটু আলোচনা করা যাক। গণতন্ত্রের পাশ্চাত্য ধারণা জন্ম নেবার বহু বহু আগে আমাদের দেশের ষোড়শ জনপদে কেবল গণতন্ত্র নয়, যাকে বলে পার্টিসিপেটরি ডেমোক্রেসি, তা ছিল। অবশ্যই তা ছিল দেশের উচ্চবর্ণের মধ্যে সীমিত, কিন্তু ছিল। তার বহু পরে পাশ্চাত্যে গণতন্ত্রের ধারণাগুলো বিকশিত হয়, শেষমেশ আব্রাহাম লিঙ্কনের বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপলের পরিভাষাতে এসে দাঁড়ায়। গণতন্ত্র এক সামাজিক রাজনৈতিক ব্যবস্থা হলেও তা ইউরোপ, আমেরিকা, বিশ্বজুড়ে কেবল রাজনৈতিক রূপ নিয়ে থেকে গেছে, মানে রাজনৈতিক অধিকারের গণতান্ত্রিকরণ। আপনি ভোট দেবেন, নির্বাচিত সরকার আপনার জন্য কাজ করবে। এমন হতেই পারে যে আপনি যাকে ভোট দিলেন তিনি জিতলেন না, তাতে কি? সংখ্যাগরিষ্ঠ দল বা গোষ্ঠীর নেতা দেশ শাসন করবে, এটাই গণতন্ত্রের চলতি ধারণা। তা হোক, এই গণতন্ত্রটুকু ফেলা করার নয়, এই গণতান্ত্রিক অধিকারের লড়াইটাও জরুরি, যতই সীমিত হোক না কেন। গণতান্ত্রিক অধিকার বজায় রাখাটাও প্রাথমিক কাজের মধ্যেই পড়ে। ফলে যে গণতন্ত্র মানুষকে চাকরির অধিকার দেয় না, যে গণতান্ত্রিক রাষ্ট্র মানুষকে অভুক্ত রেখে দেয়, যে গণতন্ত্রে গরিব আরো গরিব হয়, বড়লোক আরো ধনী, সেই রাষ্ট্র সরকার যদি অবশিষ্ট গণতান্ত্রিক অধিকারও কেড়ে নিতে চায়, তাহলে লড়াই হবে বই কি। জরুরি অবস্থার বিরুদ্ধে লড়াই হয়েছে, নাগরিকত্ব বিলের বিরুদ্ধে লড়াই হয়েছে, সংবাদপত্র স্বাধীনতা খর্ব করার বিরুদ্ধে লড়াই হয়েছে। তেমনই এক লড়াই যা মানুষ লড়ে, এটা জেনেও যে এর সঙ্গে দৈনন্দিন পেট ভরানো, রুটি কাপড়া মাখানোর সরাসরি কোনো সম্পর্ক নেই, কিন্তু গণতন্ত্র বড্ড দামি, বড্ড মূল্যবান। আর তা নিয়েই আজকের আলোচনা। আসুন দেখি এই গণতন্ত্র বজায় রাখতে আমাদের, মানে আম আদমির কত খরচ হয়। মাথায় রাখবেন, গণতন্ত্র বজায় রাখার খরচ কিন্তু ভীষণ গণতান্ত্রিক। মানে তার জন্য আপনি যত দেন আর মিস্টার আম্বানি বা মিস্টার আদানি যত দেন, তার মধ্যে কোনো ফারাক নেই। গণতন্ত্র বজায় রাখতে প্রথম খরচ নির্বাচনের। তার হিসেবটা দেখুন, 1952-তে আমাদের দেশের প্রথম নির্বাচনের জন্য খরচ হয়েছিল 10.45 কোটি টাকা, মানে ওই 10.5 কোটি টাকার মতন একটা। তখনকার জনসংখ্যা দিয়ে ভাগ করলে মাথা পিছু 60 পয়সা। 57-তে খরচ কমে দাঁড়িয়েছিল 5.9 কোটি। ওই ব্যালট বাক্স ইত্যাদি তৈরি হয়ে গিয়েছিল, যার জন্য খরচাটা কমে যায়, মাথা পিছু 30 পয়সা। 62-তে 7 কোটি টাকা, 7.32 কোটি টাকা, মাথা পিছু আবার সেই 30 পয়সা। নেহরু মারা গেছেন 67-তে, ভোট আবার 67-তে ভোট হয়েছে, নেহরু মারা গেছেন তার আগেই 10 কোটি টাকা, 10.8 কোটি টাকা খরচ হয়েছে, এবারে মাথা পিছু 40 পয়সা। এইবার 71 ইন্দিরা গান্ধী নব কংগ্রেস, মোট খরচ 11.61 কোটি টাকা, মাথা পিছু ওই 40 পয়সা। 77-এ জনতা সরকার এলো, নির্বাচনের মোট খরচ 23.4 কোটি টাকা, মাথা পিছু 70 পয়সা। সরকার টিকলো না, 80-তে আবার নির্বাচন, 54.67 কোটি টাকা, মাথা পিছু খরচ বেড়ে দাঁড়ালো 1.5 টাকা।
84-85 নির্বাচন 81.51 কোটি টাকা, মাথাপিছু 2 টাকা, অর্থাৎ খরচ বাড়ছে। 89 নির্বাচন মোট খরচ 154.22 কোটি টাকা, মাথাপিছু খরচ 3.1 টাকা, মানে 3 টাকা 10 পয়সা। 91-92 মোট খরচ হলো 359 কোটি টাকা, মাথাপিছু খরচ 7 টাকা। 96 নির্বাচন 597 কোটি টাকা, মাথাপিছু খরচ 10 টাকা। 2 বছর পরে আবার ভোট, 98 সালে 98 নির্বাচনের খরচ হলো 666.22 কোটি টাকা, মাথাপিছু খরচ 11 টাকা। 1 বছর পরে আবার ভোট, 99-তে খরচ 947.68 কোটি টাকা, ভোটার সংখ্যা দিয়ে ভাগ করলে মাথাপিছু 15 টাকা। 2004 নির্বাচন 1113 কোটি টাকা, মাথাপিছু খরচ 17 টাকা। 2009 নির্বাচন মোট খরচ হলো 846 কোটি টাকা, মাথাপিছু খরচ 12 টাকা। আগের নির্বাচনে একটু কম খরচ হয়েছিল, 2014-তে সেটা 1 লাফে বেড়ে দাঁড়ালো 3870 কোটি টাকা, 4 গুণ খরচ বাড়লো। 46 টাকা মাথাপিছু খরচ হলো। 2019-এ 6500 কোটি টাকা, মাথাপিছু খরচ 72 টাকা। আর 2024-এ খরচের বহর শুনলে চমকে উঠবেন না, সেন্টার ফর মিডিয়া স্টাডিজ বলছে 1,35,000 কোটি টাকা, মানে 52 গণতন্ত্র প্রতিষ্ঠা করার খরচ মাথাপিছু 60 পয়সা। 2024 সালে সেই গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে খরচ মাথাপিছু 1378 টাকা। হ্যাঁ, কম বেশি 98 লক্ষ ভোটারের জন্য খরচ হয়েছিল 1,35,000 কোটি টাকা, মানে কম বেশি 2300 গুণ বেড়েছে। অন্য হিসেবটা দেখুন, 48 সালে কলকাতার জুট মিলে একজন শ্রমিকের ন্যূনতম মজুরি 26 টাকা। আজকের মূল্যের প্রেক্ষিতে, এটা এরকম নয়, আজকের মূল্যের প্রেক্ষিতে। কোথা থেকে পেলাম? অস্কার ওর্নাটি, শিকাগো প্রেস জার্নাল। সেখানে গবেষণাপত্র ওয়েজেস ইন ইন্ডিয়াতে লিখছে 1948-এ কলকাতার জুট মিলে মজুরদের কোনো নির্দিষ্ট বেতন ছিল না। 48-এ ইন্ডাস্ট্রিয়াল ট্রাইব্যুনাল অফ ওয়েস্ট বেঙ্গল তৈরি হলো এবং সেখানে ন্যূনতম মজুরি ধার্য করা হলো 26 টাকা। আজ বহু লড়াই, ধর্মঘট, আন্দোলনের ফলে জুট মিল ওয়ার্কারদের ন্যূনতম মজুরি হবে কম বেশি 500 টাকা, মানে 1948-এর 26 টাকা বেড়ে 500 টাকা, মানে মজুরি বাড়লো 19 গুণ। ওদিকে গণতন্ত্র বজায় রাখতে নির্বাচনের খরচ বেড়েছে 2300 গুণ। কি গণতান্ত্রিক, তাই না? তারপরে আপনি যাকে নির্বাচিত করলেন তিনি বছর 5-এর মধ্যে কোটিপতি হয়ে যাবেন। যতবার খুশি দল বদলাবেন, জোট বদলাবেন। আগের শীতকালীন সংসদে বসে, অধিবেশনে বসে বা বিধানসভার অধিবেশনে বসে যা যা বলেছেন ঠিক তার উল্টোটা তারপরের অধিবেশনে বলবেন, এবং এখানেই তো শেষ নয়। নির্বাচনের খরচ তো সরকারের, দলের খরচ। সেখানে অবশ্য আপনার মানে আম আদমির ভূমিকা বড্ড কম। টাকা আসছে, বড় বড় শিল্পপতিরা টাকা দিচ্ছে 100, 150, 300 কোটি টাকা করে। সেখানে কেবা আগে প্রাণ করিবেক দান, তারই লাগি কাড়াকাড়ি। কারণ যত দেবেন তার 100 গুণ উসুল করে নেবেন। এবং এরকম ভাবার কোনো কারণই নেই যে শিল্পপতিরা কেবল যারা সরকারে আছেন তাদের, যারা জিতে ক্ষমতায় আসবেন তাদেরই টাকা দেবেন। তারা ব্যবসায়ী, সকলকে কিছু কিছু করে দেবেন। সব দলের সঙ্গেই তাদের সুসম্পর্ক। হ্যাঁ, টাকার পরিমাণ কমবে। কংগ্রেস জমানায় কংগ্রেস বেশি টাকা পেত, বিজেপি জমানায় বিজেপি। কিন্তু মোদিজির জমানা অন্য কথা বলে, তার চাল চলনি আলাদা। তিনি ন্যূনতম বিরোধিতাও পছন্দ করেন না। মনে রেখে দেন, তার জমানায় তার ঘনিষ্ঠ শিল্পপতিদের আঙুল ফুলে কলা গাছের গল্প তো সবাই জানে। 2019-এর নির্বাচনী প্রচারে খরচ হয়েছে 55,000 কোটি টাকা। 55,000 কোটি টাকা। এবারে 9,000 কোটি টাকা খরচ হয়েছিল তার মধ্যে, এই প্রচারের মধ্যে 1998-এর নির্বাচনে। ওই 55,000 কোটি টাকার প্রায় অর্ধেক, 27,000 কোটি টাকা খরচ করেছে বিজেপি। বাকিরা কেউ ধারে কাছে আসবে না। গণতন্ত্রের জন্য এই খরচের পাই বুঝে নেবেন শিল্পপতিরা, কিন্তু এক জুট মিল শ্রমিক কোনো রকমের সংসার চালাতে হিমশিম খাবে। গণতন্ত্রের জয় হোক। আচ্ছা, নির্বাচন কি কেবল লোকসভাতেই হয়? রাজ্যে রাজ্যে নির্বাচন হয়, তারও খরচ আছে। কেবল লোকসভার নির্বাচন করাতেই 2024-এ সরকারের খরচ 1,35,000 কোটি টাকা। তাহলে 28টা রাজ্যের বিধানসভা নির্বাচনের কথাটা ভাবুন। খুব কনজারভেটিভ এস্টিমেট বলছে 15 লক্ষ কোটি টাকা। এবং মাথায় রাখুন, সারা দেশে পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশনের নির্বাচন হয়,
তার খরচ আরো আরো লক্ষ কোটি টাকা। কি ভাবছেন এখানেই শেষ? আরে দাঁড়ান মশাই, গণতন্ত্র অত্যন্ত মূল্যবান। আগেই বলেছি, এমপি আছে, এমএলএ আছে, কাউন্সিলর আছে, পঞ্চায়েত প্রধান আছে, তাদের মাইনে ভাতা কে দেবে? সেও তো সরকারের খরচ। 2015-তে কেবল লোকসভা সাংসদদের মাইনে দেবার খরচ ছিল 176 কোটি টাকা। 2024-এ সেটা বেড়ে দাঁড়িয়েছে 225 থেকে 235 কোটি টাকা। 543 জন সাংসদের মাইনে 225 কোটি টাকা ধরলে মাথা পিছু 28-29 লক্ষ টাকা। এটা কিন্তু মাইনে। তেনার প্লেন, ট্রেন, গাড়িতে চড়ার খরচ, হাসপাতাল, টেলিফোন, গ্যাস ইত্যাদির খরচ কিন্তু এতে ধরা নেই। এবং জেনে রাখুন, এসবের জন্য সাংসদ এমপি সাহেবকে ইনকাম ট্যাক্স দিতে হয় না। কে এই আইন করলো? কেন? সাংসদরাই। তারা বসে গণতান্ত্রিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে তারা যেহেতু দেশের জন্য কাজ করছেন, অতএব তাদের কোনো ইনকাম ট্যাক্স দিতে হবে না। কনস্টিটিউয়েন্সি অ্যালাউন্স 70,000 টাকা, অফিস এক্সপেন্স 60,000 টাকা, নিজের পরিবারের যাতায়াত, টেলিফোন, মেডিকেল এক্সপেন্সেস, গাড়ি কেনার জন্য ইন্টারেস্ট ফ্রি লোন 4 লাখ, গ্যাস, জল সব মিলিয়ে ধরলে তা 2.5-3 লাখ তো হবেই। এরপর দেশের প্রতিটা রাজ্যের এমএলএ আছেন, কাউন্সিলর, পঞ্চায়েত ইত্যাদির নির্বাচিত প্রতিনিধি, তাদের মাইনে, সুযোগ সুবিধে সব মিলিয়ে দেশের গণতন্ত্র বজায় রাখার জন্য যাদের নির্বাচিত করলেন তাদের মাইনে আর সুযোগ সুবিধা দিতে খরচ হবে বছরে তা নয় করেও 4,000 কোটি টাকা। 5 বছরে 20,000 কোটি টাকা। এরপর হেরে গেলে ক্ষতি নেই, পেনশন আছে আজীবন, রেলের প্লেনের টিকিট আছে, মেডিকেল ফ্যাসিলিটি আছে, ফোনের বিল আছে এবং সবই ট্যাক্স ফ্রি। গণতন্ত্র কি ভীষণ দামি, তাই না? এরপরেও শুনলে অবাক হবেন যে এই এমপি বা এমএলএদের কেউ জেলে থাকলে, গ্রেপ্তার হলে, এমনকি দোষী সাব্যস্ত হলো, তার মাইনে বা পেনশন পেতেই থাকবেন তারা। হরিয়ানার চৌতালা বা বিহারের লালু প্রসাদ যাদব পেয়েছেন, সামান্য টাকাও তারা ছাড়েন না। এটাও গণতন্ত্রের মূল্য। এবং এত খরচের পরে 1952 সালে আমাদের সাধারণ নির্বাচনে শুনলে অবাক হবেন, স্লোগান ছিল আত্মনির্ভরশীল ভারত। হ্যাঁ, 2024-এ আমাদের নির্বাচনে জানে কি আজকের মোদিজির স্লোগান আত্মনির্ভরশীল ভারত। 1971-এর নির্বাচনী স্লোগান ছিল গরিবি হটাও দেশ বাঁচাও। 2019-এর স্লোগান হলো সবকা সাথ সবকা বিকাশ। সেই এক রুটি কাপড়া ওর মাকানের স্লোগান আজও উঠছে। আজও ভোটের আগে রাস্তায় পলেস্তারা পড়ে, নেতারা গাড়িতে করে আসেন, প্রতিশ্রুতি দেন, চাকরি, মাথার উপরে ছাদ, দুর্নীতিমুক্ত ভারত গড়ার। নির্বাচন শেষ হলে গণতন্ত্র পাশ ফিরে শোয়, গণতন্ত্র গড়াগড়ি খায়। এবার শেষ করার আগে মোদ্দা কথাটা বলি, এহেন গণতন্ত্রের মহাপীঠ, গণতন্ত্রের জাগ্রত মন্দিরের রিনোভেশন হয়েছে। প্রধানমন্ত্রীর বাসভবন থেকে সংসদ ভবনে ঢোকার আলাদা সুরক্ষিত পথ হয়েছে। সাংসদদের জন্য আরো ঝাঁ চকচকে সংসদ ভবন গড়া হয়েছে। তার বরাত পেয়েছেন টাটারা 4 বছরের জন্য, মোট 35,000 কোটি টাকা। এবার গণতন্ত্র আরো অনেক শক্তপোক্ত হয়েছে বা হবে, অপেক্ষা করুন পরের নির্বাচনের জন্য। 2029-এর নির্বাচনে আবার শুনতে পাবেন সবকা সাথ সবকা বিকাশ, আত্মনির্ভরশীল ভারত, কিষানো কা খুশহালি, শ্রমিকদের মজুরি, এসব ঢাক আবার বাজবে। আম জনতা যে তিমিরে সেই তিমিরেই থেকে যাবে যদি না এই বিচ্ছিন্ন রাষ্ট্র কাঠামোটার আমূল বদল হয়। আমরা গণতন্ত্র চাই, গণতান্ত্রিক অধিকার চাই, বেঁচে থাকার সব সাধন আয়োজন সব চাই, কিন্তু চাইলেই কি আর পাওয়া যায়? যা পাইনি তার কথা বাদই দিলাম, যা পেয়েছি তা হলো এক নিখাত তামাশা। নির্বাচনে আপনি যাকেই ভোট দিন, যা ভেবেই ভোট দিন, সংসদ বিধানসভায় ঢুকে সব হিসেব চোখের সামনে নির্লজ্জভাবে বদলে যাচ্ছে। আমরা গান্ধীজির 3 বাঁদরের মতো কিচ্ছু দেখছি না, কিচ্ছু শুনছি না, কিচ্ছু বলছি না। ভাবুন, ভাবতে থাকুন, প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।